হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ঈশার হাত ধরে ঘরে ঢুকতেই কিছু কথা ভেসে আসে ঈশানের কানে। নিজের রাগ নিয়ন্ত্রণ করে ঘরের ভেতর ঢুকে ঈশান চুপচাপ ঈশার হাত ধরে এক কোণায় গিয়ে দাঁড়ায়। ঈশানের মা তাদের দেখে এগিয়ে আসতে নিলে ঈশান হাত দিয়ে ইশারা করে না আসতে আর চুপ থাকতে বলে। এদিকে ঈশানের জেঠিমা লিপি এক মনে বকেই যাচ্ছে ঈশাকে উদ্দেশ্য করে ঈশানের মাকে। কথার মাঝে মাঝে কিছু অকথ্য ভাষা তিনি ব্যবহার করছেন, যার কারণে ঈশানের মেজাজ পুরোপুরি বিগড়ে যায়। কিরে, আমি বলেছিলাম মাহমুদা এই মেয়ে ভালো না, এইসব রাস্তার মেয়ে। নিল তোর ছেলেটাকে হাত করে নিল, আর ফিরে পাবি না তোর সরল সোজা ছেলেটাকে। এই মেয়ে ভালো না, তার চালচলন দেখেই আমি বুঝে ফেলেছি, কিন্তু তোর ছেলে তো বুঝে না, সে তো ওই মেয়ের রূপে পাগল। তাই বলি কি, ওই মেয়েকে যে করে হোক ঈশানের চোখে শত্রু তৈরি কর। দরকার পড়লে আমি তোকে সাহায্য করব। কেন যে এইসব মেনে নিচ্ছিস তুই? আমি হলে আগেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। হ্যাঁ মা, ঠিক। তুমি কেন এখনো জেঠিমাকে সহ্য করছো? আমি হলে আগেই সুসম্মানে চলে যেতে বলতাম, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতা। রেগে ঈশানের কথা পেছনে ঘাড় ঘুরে তাকায় লিপি। ঈশানকে দেখেই সে যেন 440 ভোল্টের শক খায়। 2-3টা ঢোক গিলে মাহমুদার দিকে তাকায়। কি হলো আপনার? কথা থেমে গেছে কেন? বলুন, আমি শুনতে চাই। আপনি ঠিক আর কি বলবেন? এগিয়ে এসে মাহমুদা ঈশানের পাশে এসে দাঁড়িয়ে বলে। ঈশান, তুই এইসব কানে নিচ্ছিস কেন? যা, বাইরে থেকে এসেছিস, ফ্রেশ হয়ে নে, একসাথে খাবো। মা একদম জেঠিমাকে বাঁচাতে কথা ঘুরাবে না। উনি এইসব বলে গেল আর তুমি শুনে নিলে কি ভেবে? মাহমুদা ঈশানকে চুপ থাকতে ইশারা করে, কিন্তু ঈশান আরও রেগে লিপির সামনে দাঁড়ায়। এই আপনার সমস্যা কি? এই বাড়িতে এখনো পড়ে আছেন কেন? বুঝলাম আপনি বউ দেখতে এসেছেন, বউ দেখতে অন্যরা ও এসেছে, তারা 3-4 ঘন্টা পর আবার চলে গেছে, আর আপনি 2 সপ্তাহ এখানে পড়ে আছেন। কি বউ দেখা হয়নি আপনার? ঈশা, এদিকে আসো, ঈশাকে উদ্দেশ্য করে। ঈশা গুটি পা ফেলে ঈশানের সামনে দাঁড়ায়। ঈশান এখন কি করতে চাইছে তার ঠিক মাথায় ঢুকছে না। ঈশাকে আস্তে হাঁটতে দেখে ঈশান ধমকে বলে, জোরে হাঁটা যায় না? পায়ের চার্জ কি শেষ নাকি? ঈশা এবার দ্রুত ঈশানের পেছনে দাঁড়ায়। ঈশান আবার তাকে টেনে লিপির সামনে দাঁড় করায়। দেখুন, আমার বউয়ের চোখ টানা, তার উপরের পাপড়িগুলো বেশ বড়। চোখে কাজল দিলে তো আর কথাই নেই, আমি খুন হয়ে যাই সেই চোখের দিকে তাকিয়ে। লিপিকে উদ্দেশ্য করে ঈশার চোখ দেখিয়ে। নাক দেখুন, একটুও বোচা না। নাকটা দেখলেই ইচ্ছে করে টেনে দিতে, যদিও টেনে দি টমেটোর মতো নাকটা লাল হয়ে যায়। আর নাকের নোজ পিনটা দেখছেন, আমি নিজে পছন্দ করে কিনে দিয়েছি। নোজ পিনটা তার নাকে একদম মায়াবীভাবেই আছে। ঠোঁটটা দেখুন, ঠোঁটের সম্পর্ক কিছুই বলার নেই, বর্ণনা করেও শেষ হবে না। তার ঠোঁটের পাশের তিলের দিকে তাকালে আমি দিনে 1000 বার খুন হই। ঈশানের এইসব বর্ণনায় ঈশা ভ্যাবাচ্চাকা খেয়ে যায়। সে এইসব কি বলছে, কি করছে, কিছুই তার মাথাও বোধগম্য হচ্ছে না। তবে মনে মনে বেশ লজ্জা পাচ্ছে। আমার বউয়ের থুতনিটা দেখুন, থুনির মাঝে ওই গর্তটা একদম ভাল্লাগে আমার। যদি এর মাঝে একটি তিল থাকতো পুরো জমে যেত। চুল দেখুন, কোমর সমান সিল্কি চুল। এইসব কিন্তু পার্লারে গিয়ে করেনি, ওর চুল ন্যাচারাল। তার হাইট দেখুন, একদম বুক বরাবর। আমার কাছে এটাই পারফেক্ট হাইট। সে সহজেই আমার হার্ট বিট শুনতে পায়। আপনার আর কি দেখা আছে বলুন? ওর দিন একদম বর্ণনা করে দিয়েছি। লিপি চুপচাপ ঈশানের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে 1000টা গালি দেয়। আপনি এমন করছেন কেন? ঈশাকে নিয়ে আপনার সমস্যাটা কোথায়? ওর দিন চিৎকার দিয়ে, তোদের এই পিরিতি কতদিন থাকে আমিও দেখে নিব। লিপি রেগে কথাটি বলেই নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয় আর কাকে যেন ফোন করে। এদিকে ঈশানের রাগ অতিমাত্রায় বেড়ে গেছে। ঈশানের রাগ থামানোর কথা, কিন্তু ঈশানের রাগ সম্পর্কে আগেই তার যথেষ্ট ভালো ধারণা হয়ে গেছে, তাই ভয়ে চুপচাপ মাহমুদার পেছনে গিয়ে দাঁড়ায়। এদিকে ঈশান ভাঙ্গার মতো কিছু না পেয়ে দৌড়ে গিয়ে ডাইনিং টেবিলের সামনে গিয়ে কাচের জগটি ছুঁড়ে মেঝেতে ফেলে। মাহমুদা ঈশাকে তার পেছনে লুকিয়ে থাকতে দেখে বলে, বোকা মেয়ে, হাজবেন্ডের রাগ উঠলে স্ত্রী ঠান্ডা করে, আর তুই পালাচ্ছিস কেন? না মা, আমি পারব না। আপনার ছেলে রেগে গেলে আর জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে কখন আবার আমাকেই তুলে আছাড় মারে।
আরে পাগলটা এবার সব ভেঙে ফেলবে, তাড়াতাড়ি যা, তুই পারবি রাগ থামাতে। যাব, ভয়ে ঢোক গিলে। আরে যা। ঈশা ঈশানের সামনে দাঁড়িয়ে বলে। চলুন ঘরে যাব, এখানে ভাল লাগছে না, ঠোঁট উল্টে। ঈশা আমার সামনে থেকে সরে যাও। আমার মাথা কিন্তু খুব গরম, কখন তোমায় আবার নিজের অজান্তে আঘাত করে দেব নিজেও জানি না। ঈশা ঈশানে ডান হাতটা টেনে উপরে নিতে থাকে আর বলে, চলুন তো, দুপুর হয়ে গেছে, ফ্রেশ হয়ে আমরা কিছু খাবো, তারপর আমাকে ঘুরতে নিতে হবে। এই তোমার এখন আবার ঘুরতে যেতে হবে? এই কয়েকদিন কি কম ঘুরেছ? ঈশা ঈশানকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। না, আমাকে আজকেও ঘুরতে নিতে হবে, মানি না। আমি নেব না, আমার অনেক কাজ আছে। ঈশা এবার ঠোঁট ফুলিয়ে কান্নার ভাব করে। আমাকে কোথাও কেন নিতে চান না? ও গো, অন্য গার্লফ্রেন্ডরা দেখে নেবে তাই বুঝি? ঈশা, তুমি আমার রাগ কমানোর পরিবর্তে বাড়িয়ে দিচ্ছ, রেগে। আচ্ছা থাক, এবার রাগ একদম কমে যাবে। ঈশা টুপ করে ঈশানের হাতে একটি চুমু খায়। একটাতে রাগ কমে না, আরও লাগবে। ঈশা এবার বাম হাতের উল্টা পিঠে আরেকটি চুমু দেয়। এই একটাই হবে না, আরও লাগবে। ঈশা এবার রেগে ঈশানের চুল টেনে বলে, আরও দিলে বলবি এই কয়টায় হবে না, 1000টা লাগবে, যা ভাগ তুই। দাঁতে দাঁত চেপে। এই তুমি আমায় তুই তুকারি করছো কেন? ভ্রুকুচকে। তুই বলার অধিকার আমার আছে। ও আচ্ছা, তাই নাকি? কে দিয়েছে এই অধিকার আপনাকে? আমার সবটা যখন তোমাকে নিয়ে, তখন এই তুই তুমি আপনি সবাটাই আমার কাছে এক। কারণ মানুষটাই আমার সম্বোধনে কি এসে যায়। ঈশার কথা ঈশান ঈশাকে বুকে টেনে নেয়, মাথায় আলতো করে চুমু খেয়ে বলে, আমার পাগলি বুটা। পরন্ত বিকেলের ফুসকার স্টলের সামনে দাঁড়িয়ে আছে নিশি আর তার কাজিন। অনেক দিন হয়ে গেছে বন্ধুদের সাথে আর ফুসকা আড্ডা হয় না। লিমন, তাহা ঈশা, নিশি প্রতিদিন ভার্সিটি শেষে ফুসকা ঝাল মুড়ি আড্ডায় মেতে থাকত। কখনো বা লেকের পারে পিৎজা ভাগাভাগির দিনগুলো মনে পড়তেই খা খা করে উঠে বুকের মাঝে। এখন সব হারিয়ে গেছে, সব। হারানোটা তবে থেকেই শুরু হয়, যেদিন থেকে ঈশার জীবনে ঈশানের হস্তক্ষেপ শুরু। একে একে লিমন ঈশা দূরে সরে যায়। তারপর তাহা আরিফকে মেনে নেয়। তারপর থেকেই নিশি একা ভার্সিটিতে ও তেমন আসা যাওয়া করে না। কিন্তু আজ যখন সমবয়সী কাজিন বায়না ধরল ফুসকা খেতে যাবে, তখন অতীত মনে পড়তেই বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। লেকের দিকটায় আজ তেমন লোকজন নেই। শুক্রবার দিনটায় সবচেয়ে বেশি মানুষজন দেখা যায়। হুট করেই নিশির চোখে পড়ে রাসেলকে। ফোনে কার সাথে কথা বলতে বলতে লেকের দিকটা চক্কর দিচ্ছে। মোবাইল কান থেকে নামাতেই তার পাশে এসে দাঁড়ায় নিশি। হেই মি, রাসেল কেমন আছেন? ভালো। কিছু বলবেন? ঈশার কি অবস্থা? তার সাথে তো আমার একদম যোগাযোগ বন্ধ, জিজুর নাম্বারটাও নেই। ভালো আছে। আমি বলবো ভাবিকে আপনার সাথে যোগাযোগ করে নিতে। আপনি কি খুব বিজি এখন? কেন? তাহলে চলুন ফুসকা খাই, হাসি মুখে। সরিয়ে আপনি খান, আমার ইচ্ছে নেই। আরে এমন করছেন কেন? কেউ কোনো জিনিস আবদার করলে ফেলতে নেই, আপনি জানেন না? আমার ডিকশনারিতে কারো আবদার ইচ্ছে পূরণের শব্দ নেই। আমি আমার গম্ভীর কণ্ঠে। ওহ আচ্ছা, বুঝেছি, আপনার মনে ওয়ালেটটা বাড়িতে রেখে এসেছেন ভুলে, তাই বিল পে করার ভয়ে বড় বড় ডায়ালগ দিচ্ছেন আর চোখে তাকিয়ে। হোয়াট? কি বললেন আপনি? আমার সাথে কি আছে আপনি জানেন? আমি যাতে যে টাকা নিয়ে ঘুরি, আপনার 1000টা ফুসকা বিলের দায়িত্ব আমি নিতে পারবো। রেগে তো নিয়ে নেন না, বারণ করেছে কে? তাতে তো আমার সুবিধাই হবে। রাসেল বিড়বিড় করে কি যেন বলে, তারপর নিশির মুখের দিকে তাকিয়ে হুট করেই আবার গলার স্বর নামিয়ে নেয়। যার মুখে 1000টা মায়ের ছাপ, তার সাথে কখনো শক্ত কথা মুখে আসে না। আচ্ছা চলুন, আপনারা খাবেন, আমি না হয় একটু শেয়ার নেব আপনাদের কাছ থেকে। মুচকি হেসে সিওর, চলুন। খুশি হয়ে ফুসকা স্টলের সামনে দাঁড়িয়ে কথা বিভোর রাসেল আর নিশি। এদিকে অনেকক্ষণ থেকে বিষয়টি লক্ষ্য করছে ঈশান আর ঈশা। তারাও আজ লেকের পাড়ে ফুসকা খেতে এসেছে, কিন্তু রাসেল আর নিশিকে এইভাবে দেখবে কল্পনাও করেনি তারা। ঈশান এর মাঝেই তাদের কিছু ছবি তুলে নেয়। চলো ইস্যু, ওদের হাতে নাতে ধরি, শালা লুকিয়ে প্রেম করছে আর আমাদের কে বলছে না, এটা তো মেনে নিতে পারি না। ঈশান আর ঈশা দুজনে এগিয়ে যায়। তারা দুজনে এখনো কথা মাঝেই আছে। রাসেল নিশির দিকে তাকিয়ে কিছু একটা বলে ঈশান পেছন থেকে বলে, তারপর? রাসেল কথাতে এতই বিভোর, তারপর শব্দটা কে বলেছে তার মাথায় ঢুকেনি। নিশি ঈশানের দিকে তাকালে ঈশান চুপ থাকতে ইশারা করে। এদিক দিয়ে আসলে অনেক দিন যাওয়া হয় না, তাই একটু হাঁটতে বের হয়েছিলাম। রাসেল, তারপর? ঈশান, তারপর আর কিয়া?
কথাটা শেষ করার আগেই ঈশানকে দেখে পুরো ভ্যাবাচ্চাকা খেয়ে যায় রাসেল। কিরে তোরা? কেন আশা করিসনি বুঝি? না তা ঠিক না। তবে কি ভ্রুকুচকে? দূর। ঈশা দৌড়ে নিশিকে জড়িয়ে ধরে কতদিন পর তাদের দেখা দুজনের চোখ ছলছল করে উঠে। আড্ডা মাস্তি শেষে ঈশা নিশি আর তার কাজিন একা সামনের দিকটায় হেঁটে যাচ্ছে। রাসেল আর ঈশান তাদের পেছনে। ঈশান রাসেলকে ছবিগুলো দেখি বলে, এই ছবি আজ আন্টির কাছে যাবে। না ভাই প্লিজ এমনটা করিস না। মা আজ কয়েকদিন বিয়ের জন্য চাপাচাপি করছে, আমি বারণ করেছি তবুও বলছে আমার নাকি কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। তুই তো জানিস আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ আছে তো আমি জানি। ঈশান কি বলছিস, এইসব পাগল হয়ে গেছিস? কেন নিশিকে তোর ভালো লাগে না? লাগে কিন্তু বউ হিসেবে কখনোই না। রাসেল নিজের জীবনকে একবার সুযোগ দে। সাজিয়ে নে না সবটা। যাকে ভালোবাসতি তার বিয়ে হয়ে গেছে। আমরা চেয়েছিলাম ওকে আনতে, তুই আনতে দিলি না, এখন এইসব কেন? কিন্তু কোনো কিন্তু নয়, বিয়ের জন্য প্রস্তুত হ। রাতের মৃদু মন্দা বাতাস উপভোগ করতে বারান্দায় দাঁড়িয়ে আছে ঈশা। ঈশান পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। এখানে এত রাতে দাঁড়িয়ে কি করছো? দেখছ না কি করছি? আচ্ছা একটা কথা বলতো, নিশি আর রাসেল দুজনকে এক করে দি কি বলো? আমারও তাই মনে হয়। তাহলে চলো এবারের মিশন রাসেলের বিয়ে। দীর্ঘ 40 মিনিটের মতো জ্যামে আটকে আছে রাসেল। তার ধৈর্যের বাঁধ যেন এবার ভেঙে যাচ্ছে। রাসেলের বাবা একের পর এক ফোন দিয়েই যাচ্ছে, সে কোথায় আসছে না কেন। তার মা ও ফোন করে 2-4টা কথা শুনিয়ে দিচ্ছে, তাদের বোঝাতে সে সক্ষম হচ্ছে না সে জ্যামে আটকে গেছে। প্রায় 1 ঘন্টা আগেই রাসেলের বাবা রাসেলকে একটা ঠিকানা মেসেজ করে দেয় যাওয়ার জন্য। যাওয়ার আগে যেন ভালো পোশাক পরে আসে। তার এইসব গুন্ডার বেশে থাকাটা একদম পছন্দ করেন না তিনি। রাসেল এখনও বোঝে না তার বাবা কেন সবসময় এই কথা বলে ধমকি দেন। শার্ট আর জিন্সের মাঝে গুন্ডামির কি আছে? ছোট থেকেই সে বাবাকে ভীষণ ভয় পায়। তাই বাবার কথা রাখতে বাড়ি থেকে পাঞ্জাবি পরে একদম ভদ্রবেশে সেই ঠিকানায় যাওয়ার উদ্দেশ্য বের হয়। কিন্তু সেই জ্যামে আটকে আছে দীর্ঘ 40 মিনিট। কিছুক্ষণ পর রাসেল সেই ঠিকানায় পৌঁছে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে তার বাবাকে ফোন করতেই তিনি বলেন সে যেন বাড়ির ভেতরে ঢুকে। রাসেল বিড়বড় করতে করতে বাড়ির ভেতরে বসার ঘরের সামনে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।